হজের মূল আনুষ্ঠানিকতা শুরু। মক্কা থেকে মিনায় পৌঁছেছেন হাজিরা। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে বাড়ি ফিরছেন রাজধানীবাসী। ট্রেন ও বাস টার্মিনালগুলোতে ঘরমুখো মানুষের ঢল। রাজধানীতে জমে উঠেছে কোরবানির পশুর হাট। ক্রেতা বিক্রেতার উপস্থিতিতে সরগরম পশু হাটগুলো। ঈদ যাত্রায় সড়কে গাড়ির চাপ থাকলেও যানজট নেই বললেন ওবায়দুল কাদের। আসসালামু আলাইকুম। দুপুরের সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি ঐশ্বর্য খিসা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। স্বাধীন দেশে রক্ত দিয়ে স্বাধীনতা এনেছি, এই স্বাধীনতা নিশ্চয়ই ইনশাআল্লাহ থাকবে, কেউ ধ্বংস করতে পারবে না। তবে স্বাধীনতা বৃথা হয়ে যাবে যে বাংলার দুঃখী মানুষের মুখে হাসি ফুটাতে না পারো। সেই জন্য তোমাদের কাছে আমার আবেদন রইল, সৎপথে থেকো, খোদা নিশ্চয়ই তোমাদের সাহায্য করবে। মিনায় অবস্থানের মধ্য দিয়ে আজ শুরু হয়েছে হজের আনুষ্ঠানিকতা। বিশ্বের 180টিরও বেশি দেশের প্রায় 20 লাখ হাজি পবিত্র হজের অন্যতম ফরজ আদায়ের জন্য এখন মিনায় অবস্থান করছেন। মিনা থেকে তারা যাবেন আরাফাত ময়দানে। আগামীকাল সেখানে অনুষ্ঠিত হবে হজের মূল পর্ব। বিস্তারিত জান্নাতুল ফেরদৌসের রিপোর্টে। বৃহস্পতিবার পবিত্র মক্কার মসজিদুল হারামে আসরের নামাজ আদায়ের পর থেকেই সেলাইবিহীন 2 টুকরো সাদা কাপড় পরে হজের নিয়ত করে মিনার উদ্দেশ্যে রওনা হন হাজিরা। মিনামুখী পুরো রাস্তায় ছিল হাজিদের স্রোত। বাসে, গাড়িতে, এমনকি হেঁটেও মক্কা থেকে 9 কিলোমিটার পথ পাড়ি দেন মুসল্লিরা। প্রতি বছর হজের সময় মুসল্লিদের অস্থায়ী আবাস হিসেবে মিনায় বসানো হয় আধুনিক সুযোগ সুবিধার লাখ লাখ তাঁবু। এবারও তাঁবুর নিচে অবস্থান করবেন বিভিন্ন দেশ থেকে আসা হাজিরা। অন্যান্য দেশের হাজিদের মতো বাংলাদেশের 85,000 হাজি মিনায় অবস্থান করছেন। লাল পাথরের পাহাড় ঘেঁষা চৌচালা তাঁবুর নিচে মুসল্লিদের লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত পবিত্র মিনা নগরী। হজের অংশ হিসেবে আজ 8 জিলহজ মিনায় সারাদিন থাকবেন হাজিরা। এখানে অবস্থানকালে তারা ফজর থেকে শুরু করে এশা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন নিজ নিজ তাঁবুতে। শনিবার 9 জিলহজ ফজরের নামাজ আদায় করে হজের মূল আনুষ্ঠানিকতা পালনের জন্য মিনা থেকে হাজিরা রওনা হবেন পবিত্র আরাফাত ময়দানের উদ্দেশ্যে। 18 কিলোমিটার দূরত্বের এই পথ বেশিরভাগ হাজি পাড়ি দেবেন পায়ে হেঁটে। যদিও কয়েক বছর যাবৎ হাজিদের যাতায়াতের সুবিধার জন্য মেট্রো রেল চালু করা হয়েছে। 9 জিলহজ আরাফাতের ময়দানে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করবেন হাজিরা। সন্ধ্যার পর মুজদালিফার উদ্দেশ্যে রওনা হবেন তারা। সেখানে হাজিরা রাত যাপন ও পাথর সংগ্রহ করবেন। 10 জিলহজ ফজরের নামাজ আদায় করে মুজদালিফা থেকে আবার মিনায় ফিরবেন তারা। মিনায় প্রত্যাবর্তনের পর হাজিদের পর্যায়ক্রমে 4টি কাজ সম্পন্ন করতে হয়। শয়তানকে পাথর নিক্ষেপ, আল্লাহর উদ্দেশ্যে পশু কোরবানি, মাথা মুন্ডন এবং তাওয়াফ জিয়ারত। এরপর 11 ও 12 জিলহজ অবস্থান করে প্রতিদিন 7টি করে প্রতীকী শয়তানকে পাথর নিক্ষেপ করবেন হাজিরা। সবশেষে কাবা শরীফে বিদায়ী তাওয়াফের মধ্য দিয়ে শেষ হবে হজের আনুষ্ঠানিকতা। জান্নাতুল ফেরদৌস, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা। ঈদুল আজহার ছুটিতে ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ। যানজটের ভোগান্তি এড়াতে পরিবার পরিজন নিয়ে কেউ বা ট্রেন আর কেউ বা সুবিধা মতো বাড়ি ফিরছেন সড়ক পথে। কর্তৃপক্ষ বলছেন, রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে নির্ধারিত সময়ের মধ্যেই গন্তব্যে ছেড়ে গেছে ঈদ উপলক্ষে বিশেষ ট্রেন। বিস্তারিত শেখ আলীর রিপোর্টে। দুদিন বাদেই কোরবানির ঈদ। ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে সকল সরকারি বেসরকারি অফিস। তাই তো ছুটি পেয়েই পরিবার পরিজন সঙ্গে নিয়ে বাড়ি ফেরা মানুষের ভিড় জমেছে নগরের রেল স্টেশন এবং বাস টার্মিনালে। শুক্রবার সকালে রাজধানীর কমলাপুর স্টেশনে এবং সায়দাবাদ বাস টার্মিনালে দেখা গেছে নানা ঝক্কি ঝামেলা আর ভোগান্তি উপেক্ষা করে ঈদের ছুটিতে ঘরমুখো মানুষের ঢল।
ঈদযাত্রায় সকাল থেকেই নগরীর সায়দাবাদ বাস টার্মিনালে ছিল বাসযোগে ঘরে ফেরা মানুষের উপচে পড়া ভিড়। আপনজনদের সাথে নিয়ে পথের ভোগান্তির সাথে যোগ হয়েছে কাঙ্ক্ষিত বাসের অপেক্ষায় বসে থাকা। আমরা ঈদ উপলক্ষে বাড়ি যাচ্ছি, এখন কাউন্টারে এসে দেখলাম যে অনেক ভিড়। সকাল 5:30 এসে এখানে দাঁড়াইছি, এখান থেকে টিকিট কাটছি, কাটার পরে বলছে যে 10:30টায় গাড়ি আসবে। অন্যদিকে সড়ক পথের যানজট এড়াতে রেলযোগে ঘরে ফিরছেন অনেকেই। কেউ বা কাউন্টারের লম্বা সারিতে টিকিট কাটার অপেক্ষায়, কেউ বা আবার টিকিট কেটে সিটে বসে অপেক্ষা কখন ছাড়বে এই ট্রেন। এখনো তো বোঝা যাচ্ছে না, ট্রেন সঠিক সময়ে যদি ছাড়ে তাহলে ভালো লাগবে। বাড়িতে যাওয়ার মধ্যে এই যাত্রা ভোগান্তির মনে হয় না, কারণ সবার সাথে ঈদ করতে পারাটাই আমার কাছে মনে হয় যে আনন্দের। বাসে যে যানজট, রাস্তার ভাঙাচোরা থাকে, ট্রেনের জার্নিটা আসলে আরামদায়ক। কর্তৃপক্ষ বলছেন এবারও ঢাকা থেকে দেশের বিভিন্ন জায়গায় ঈদুল আজহা উপলক্ষে বিশেষ ট্রেন চলাচল করছে। ঈদযাত্রায় বিশেষ ট্রেন ছাড়াও লোকাল এবং কমিউটার ট্রেনে প্রতিদিন প্রায় 1.5 লাখ যাত্রী পরিবহন করছে বাংলাদেশ রেলওয়ে। ঈদ স্পেশাল শহর, লোকাল, মেল, কমিউটার এবং আন্তনগর ট্রেন সমূহ রয়েছে। সকল ট্রেন মিলিয়ে সব আমাদের ঢাকা থেকে প্রতিদিন গড়ে প্রায় 1 থেকে 1.5 লক্ষ লোক ঢাকা ছাড়তে পারছেন। আগামী কালকে এবং পরশু 2 দিন আছে, আমরা সবগুলো ট্রেন যথাসময় ছেড়ে যাবে ঢাকা থেকে, এবং সমাজের যাত্রী সাধারণ তাদের নির্দেশ গন্তব্যে অত্যন্ত নিরাপদে পৌঁছতে পারবেন। এদিকে কোরবানির ঈদে বাড়ি ফেরা মানুষের যাত্রাপথের সার্বিক নিরাপত্তায় তৎপর আছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। শেখ আলী, বাংলাদেশ টেলিভিশন। পবিত্র ঈদুল আজহার আর মাত্র 2 দিন বাকি, তাই তো পছন্দের পশুটি কিনতে রাজধানীর পশুর হাটগুলোতে ভিড় করছেন ক্রেতারা। রাজধানীর বিভিন্ন পশুর হাট ঘুরে রিপোর্ট করছেন শরীফুল ইসলাম। এবছর কোরবানির পশু বিক্রির জন্য ঢাকার 2 সিটি কর্পোরেশন এলাকায় স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে মোট 20টি হাট বসেছে। এর মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় রয়েছে 9টি হাট ও দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় রয়েছে 11টি হাট। এসব হাটে আজ থেকে জমে উঠেছে পশু বেচাকেনা। গ্রামে গঞ্জে কোরবানির পশু রাখার পর্যাপ্ত জায়গা থাকলেও রাজধানীর বাসাবাড়িতে সেই সুযোগ খুবই সীমিত। তাই ক্রেতারা পশুর হাটে আসছেন দরদাম দেখতে, যাচাই বাছাই করে চাঁদ রাত পর্যন্ত বেচাকেনা চলবে বলে জানান ক্রেতারা। দামটা কেউ ছাড়ছে না, সবাই এখন আশায় আছে যে চাঁদ রাতে কিনবে, কারো রাখতে সমস্যা এই সেই। তা দেখতেছি বেশ ভালো গরু উঠছে, পছন্দ হলে তারপরে ওই অনুযায়ী আর কি কিনা। না, আজকে তারা দাম চাচ্ছে, দাম ছাড়ছে না আসলে। দেখি 2-1 দিন মনে কিনা একটা আশা আছে। ওনারা একটু বেশি চাইতেছে আর আমরা চাইতেছি যে একটু কমায়, বাজেটের মধ্যে, বাজেটে হইতেছে না আর কি। ব্যাপারীরা বলছেন গতবারের চেয়ে পশু খাদ্যের দাম বেড়ে যাওয়ায় এবার গরুর দাম কিছুটা বেশি হলেও বেচা বিক্রি অনেক ভালো। 24টা গরু আনিছিলাম 2 গাড়িতে, বেচা বিক্রি বলতে কাল রাত্রে 4টা গরু বিক্রি হয়েছে, বাদ বাকিগুলো আছে। এখন হয়তো আজকাল বিক্রি করার আশা করতেছি, হয়তো আজকালের ভিতরে বিক্রি হবে। 3টা বিক্রি হয়েছে, 2টা আর একটা আছে। এদিকে রাজধানীর পশুর হাটগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। পাশাপাশি পশুদের স্বাস্থ্য সুরক্ষায় মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের ভ্রাম্যমাণ চিকিৎসক দল কাজ করছেন। এছাড়াও হাটগুলোতে জাল টাকা শনাক্তকরণ মেশিন স্থাপন করা হয়েছে। শরীফুল ইসলাম, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা। ঈদ যাত্রায় সড়কে গাড়ির চাপ থাকলেও যানজট নেই। পশুবাহী গাড়ি ও পশুর হাট যত্রতত্র বসিয়ে যেন জনদুর্ভোগ না বাড়ে সেজন্য সংশ্লিষ্টদের যথাযথভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই নির্দেশনা দেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি টপ টু বটম দুর্নীতিবাজ। দুর্নীতির বরপুত্র দণ্ডিত তারেক রহমানকে দলটি এখন ভালো মানুষ সাজানোর চেষ্টা করছে। আরও জানাচ্ছেন আমজাদ হোসেন। দেশের চলমান রাজনীতি, অর্থনীতি, ঈদযাত্রা সহ নানা বিষয়ে শুক্রবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। জানান, গত কয়েকটি ঈদযাত্রা ছিল স্বস্তিদায়ক, এবারও সড়কে তেমন কোনো যানজট নেই। সংশ্লিষ্টদের প্রতি তার নির্দেশনা সড়কে প্রাণহানি ও দুর্ঘটনা এড়াতে আরও নজরদারি বাড়ানোর। এখন অবশ্য চাপ আছে, কিন্তু যানজট যাকে বলে সেটা এখনো নেই। সড়কে চাপ থাকবেই, তবে রাস্তার জন্য কোথাও যানজট হবে এমন বিষয় নেই। পশুবাহী গাড়ি, পশুর হাট যত্রতত্র বসিয়ে জনদুর্ভোগ যাতে বাড়ানো না হয় সে ব্যাপারে
যাদের কাছে দায়িত্ব রয়েছে তারা যথাযথভাবে দায়িত্ব পালন করবেন। সেতুমন্ত্রী বলেন, বিশ্বের দেশে দেশে মূল্যস্ফীতির থাবা আমাদের দেশেও উদ্বেগের কারণ হয়ে ওঠায় এই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার বাস্তবতার আলোকে ভারসাম্যমূলক বাজেট ঘোষণা করেছে। জানান, বিএনপির আগাগোড়া দুর্নীতিবাজে ভরা, দুর্নীতিবাজ ও দণ্ডিত ব্যক্তিকে বিএনপির নেতা বানাতে দলটির 7 ধারা বাতিল করা হয়েছে। এখন দুর্নীতিবাজরা দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে। বিএনপি টপ টু বটম একটা দুর্নীতিবাজ দল। এই দলের নেতা টপ টু বটম দুর্নীতির বরপুত্র, ভারপ্রাপ্ত চেয়ার। তাকে ভালো মানুষ সাজানোর জন্য ফখরুল একটা বিবৃতি দিয়ে বসলেন। ফখরুল সাহেব তার ধমকে অনেক কিছুই করে। শাস্তি তো তিনি পেয়েছেন, নতুন করে দেবার কি আছে? শাস্তিটা এখন ভোগ করা হচ্ছে বিষয়। তাকে এখানে এনে শাস্তি ভোগ করাতে হবে। এ সময় ঝিনাইদহের এমপি আনার হত্যাকাণ্ডে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিমান্ড প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন ওবায়দুল কাদের। মামলা হওয়ার আগে এবং শাস্তি হওয়ার আগে নিয়ম অনুযায়ী কাউকে অপরাধী বলা যায় না, কিন্তু ওই সৎসাহস আওয়ামী লীগের আছে। জেলার জেনারেল সেক্রেটারি আজকে রিমান্ড, এরকম উদাহরণ তো বিএনপি আমলে, এরশাদ আমলে এদেশে ছিল না। আদালত দুদক স্বাধীন, তারা তদন্ত করে যদি মনে করে ইনভেস্টিগেশন তার বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে, সেখানে মামলা করার স্বাধীনতা দুদকের আছে, আর বিচার করার স্বাধীনতাও বিচার বিভাগের আছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম মোবাহউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, আফজাল হোসেন, সুজিত রায় নন্দী সহ কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ। আমজাদ হোসেন, বাংলাদেশ টেলিভিশন। সম্প্রতি এশিয়া মহাদেশের মধ্যে বাংলাদেশে প্রথম সফর করেছেন ইন্টারন্যাশনাল ম্যারিটাইম অর্গানাইজেশন IMO এর মহাসচিব আর্সেনিও অ্যান্টোনিও ডোমিঙ্গেজ ভেলাস্কো। এটি বাংলাদেশের মেরিটাইম সেক্টরের জন্য একটি ভালো বার্তা বলছেন বিশ্লেষকেরা। সফরকালে নাবিকদের অ্যারাইভাল ভিসা জটিলতা নিরসনের ব্যাপারে IMO সফল হবে বলে আশা প্রকাশ করেন IMO মহাসচিব। বিস্তারিত আফরিন জাহানের প্রতিবেদনে। জাতিসংঘের শিপিং সংক্রান্ত সর্বোচ্চ বিশেষায়িত সংস্থা IMO শিপিং সুরক্ষা, নিরাপত্তা এবং সামুদ্রিক ও বায়ুমণ্ডলীয় দূষণ প্রতিরোধের দায়িত্ব নিয়ে বিশ্বব্যাপী IMO জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাকে সহায়তা করে যাচ্ছে। জাহাজ শিল্প সহ মেরিটাইম সেক্টরের উন্নয়নে বাংলাদেশ IMOর সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে। আন্তর্জাতিক মেরিটাইম মানদণ্ডে বাংলাদেশ সফলতা অর্জন করেছে সংস্থাটির C ক্যাটাগরির সদস্য নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে। বাংলাদেশের এমন একটি গুরুত্ব আছে IMOতে শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রির জন্য, এবং এই শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিকে পরিবেশ বান্ধব করা, সেটি করার পিছনে IMOর অনেক অবদান আছে। ধরেন জাতিসংঘে আমরা শান্তিরক্ষিত 1 নম্বর, তো শিপ রিসাইক্লিং আমরা কিন্তু 1 নম্বর। এটি সেখানে আমাদের একটা অন্যরকম গুরুত্ব আছে। বঙ্গবন্ধু একটা ভিশন, ম্যারিটাইম ভিশন দিয়ে গিয়েছিলেন 1974-এর টেরিটোরিয়াল ওয়াটার্স অ্যাক্ট করে, আর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের পুরো ম্যারিটাইম ইন্ডাস্ট্রিকে একদম ট্রান্সফর্ম করে দিয়েছেন। নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক বলেন, IMO মহাসচিবের এবারের বাংলাদেশ সফরের ফলে দেশের মেরিটাইম সেক্টর অনেক সমৃদ্ধ ও উপকৃত হবে। উনি বাংলাদেশের শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রি ভিজিট করেছেন, বাংলাদেশের পোর্ট ফ্যাসিলিটিসগুলো ভিজিট করেছেন, আমাদের যে মেরিন একাডেমি ভিজিট করেছেন। সামগ্রিকভাবে ওনার বক্তব্য হচ্ছে যে প্রত্যেকটা দেশেরই নিজস্ব কিছু স্ট্রেংথ রয়েছে, উইকনেসও রয়েছে। তো আমরা যদি এই স্ট্রেংথগুলোকে যদি সমন্বিতভাবে যদি কাজে লাগাতে পারি, তাহলে আমাদের আসলে বিদেশের যে সাহায্য নির্ভর হওয়ার কোনো প্রয়োজন পড়ে না, এটা উনি বলেছেন। বাংলাদেশ টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে IMO মহাসচিব মেরিটাইম সেক্টরে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করে জাতীয় কর্মপরিকল্পনা গ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন। তার সফরে গ্রিন শিপ বিল্ডিং, হংকং কনভেনশন অনুসরণ ইত্যাদি বিষয় গুরুত্ব পায়। We also have a portfolio of technical cooperation activities and projects and partnerships in order to support the development of developing countries and for them to be part of the transition. Something that we're focusing is on the opportunities, because the challenges are very well defined.
but the developing countries have now a situation and a position in order to use their experience, their expertise, to use the national resources, including human resources, to be part of the game. So at IMO, it's exploiting those opportunities, working hand to hand with developing countries in order to highlight the availability of the new technologies, the new fuels, and the labor force that will be required for us to meet our green credentials. 176টি সদস্য রাষ্ট্রের সমন্বয়ে গঠিত মর্যাদাপূর্ণ সংস্থাটির 10ম মহাসচিব আর্সেনিও অ্যান্টোনিও ডোমিনগোজ ভেলাস্কো বাংলাদেশ সফরে এসে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সঙ্গে বৈঠকে নাবিকদের ভিসা জটিলতা নিরসনে তার সংস্থা সফল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশে তার এই সফর আন্তর্জাতিক মেরিটাইম সেক্টরে দেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করেছে। আফরিন জাহান, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা। দেশের খবর আবারও। ঈদুল আজহার প্রাক্কালে ক্রেতাদের বেশি ভিড় এখন মশলা পণ্যের বাজারে। তবে বেশিরভাগ মশলা পণ্য আগে থেকে বেড়ে থাকা দরেই স্থির রয়েছে। পেঁয়াজ, আদা, এলাচ, জিরার মতো ঈদ মৌসুমের অত্যাবশ্যকীয় পণ্যের মূল্য অস্থিরতা নিরসনে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি বলছেন সচেতন মানুষ। শাহিদ জাহিদের প্রতিবেদন। কোরবানি ঈদে অত্যাবশ্যকীয় হয়ে ওঠে রান্নায় স্বাদ যোগানো কিছু উপাদান। তাই তো মশলা জাতীয় পণ্য ক্রেতার কাছে অগ্রগণ্য। তবে ঈদের কয়েক সপ্তাহ আগে থেকেই বেড়ে যাওয়া মশলার দাম সেই জায়গাতেই স্থির হয়ে আছে। এলাচ, জিরার পাশাপাশি অস্বস্তির কারণ হয়ে আছে পেঁয়াজ এবং আদার দাম। বাজার সংশ্লিষ্টরা বলছেন, একবার অস্বাভাবিকভাবে কোনো পণ্যমূল্য বাড়লে কমবার বেলায় ঠিক উল্টো বা ধীর গতিতে কমে। জিরার দাম কমছে, কি কমছে? এখন হচ্ছে 700-800 টাকা, তো কমছে, বাড়ছে 800-900 টাকা, কমছে কত? 300-400 টাকা কমছে। কিন্তু আমরা এলাচটার দাম অতিরিক্ত বাড়তি। নর্মাল এলাচ, যে ছোটো এলাচ দানাগুলো এলাচ, একটু গ্রিন এলাচ, ওই এলাচ আমরা 3600-3800 টাকা পাইকারি আমাদেরকে আনতে হয়। কাস্টমার যদি আমি 10 গ্রাম বলি 40 টাকা, কাস্টমার আমাদের টাকা থেকে 10 গ্রাম দিলে দেখা যায় কাস্টমার 20 টাকা হয় না। কাস্টমার আপনি কি দিচ্ছেন? ঠকাইছেন। মশলা বাজার স্বাভাবিক আছে, এরপরে যদি কেউ বাড়তি নিয়ে থাকে সে অসৎ অবলম্বন করে। কোনো ক্রেতা বলছেন, মশলা যতই দরকারি হোক না কেন দামের কারণে কম কিনেই বুঝ দিতে হচ্ছে নিজেকে। যারা চাকরিজীবী তাদের জন্য যেমন প্রবলেম, যারা বিজনেসের সাথে জড়িত তাদেরও প্রবলেম। কারণ হলো তাদেরও যখন দাম বেড়ে যায় লোক কিন্তু কম কেনে। আমি যেমন আগে যতটা কিনতাম এখন কিন্তু কেনাটা অনেক কমিয়ে দিয়েছি তার চেয়ে। এই জন্য উচিত হবে সরকার যাতে যারা বিদেশ থেকে ইম্পোর্ট করে এদের প্রতি দৃষ্টি রাখে, যাতে তারা হঠাৎ করে কোনো জিনিসের সংকট, কৃত্রিম সংকট সৃষ্টি না করে। ঘুরে ফিরেই উচ্চারিত হচ্ছে সেই একই কথা। বাজারে কোনো না কোনো পণ্য নিয়ে মূল্য কারসাজি চলছেই। ঈদ আনন্দ তো ভাগাভাগি করে নেওয়ার বিষয়। তাই ঈদের মতো উৎসব ঘিরে ব্যবসায়ীদের যেমন চাই বেশি লাভ, তেমনি ক্রেতাদেরও নিশ্চয়ই চাওয়া হয়ে ওঠে কমে না হোক অন্তত স্বাভাবিক বা যৌক্তিক দরে পণ্য। পরিস্থিতি স্বাভাবিকায়নে দৃশ্যমান নানা পদক্ষেপের আরও গভীরে যাওয়া জরুরি বলছেন পর্যবেক্ষকেরা। দিনের পর দিন জিইয়ে থাকা বাজার অস্থিরতা নিরসনে সময় উপযোগী সুচিন্তিত পদক্ষেপই হয়ে উঠেছে সময়ের চাওয়া। শাহিদ জাহিদি, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা। কুরবানির ঈদকে সামনে রেখে ব্যস্ততা বেড়েছে কামার শিল্পীদের। সারা বছর তেমন কাজ না থাকলেও এ সময় কয়েক গুণ ব্যস্ততা বেড়ে যায় তাদের। চাপাতি, দা, বটি সহ প্রয়োজনীয় সরঞ্জাম কিনতে কামারের দোকানে ভিড় করছেন ক্রেতারা। রোজিনা রোজির প্রতিবেদন। কুরবানির ঈদকে কেন্দ্র করে প্রতি বছরই সরগরম হয়ে ওঠে কামারপাড়া। এবারও এর ব্যতিক্রম হয়নি। কোরবানির পশু জবাইয়ের জন্য মূলত এই সময়ে চাপাতি, ছুরি, দা সহ অন্যান্য সরঞ্জাম তৈরির ব্যস্ততা বেড়ে যায় কামারপাড়ায়। কামারিরাও সারা বছর অপেক্ষায় থাকেন এই সময়টার। দোকানগুলোতে সাজিয়ে রাখা হয়েছে পশু জবাইয়ের ছড়া, দা, বটি, দেশি বিদেশি চাপাতি ও বিভিন্ন সাইজের চাকু। ঈদের কারণে বেচাকেনা ভালো হচ্ছে বলে জানান দোকানিরা। আমাদের এখানে গরু জবাইয়ের জন্য জবাই ছুরি দরকার আছে, শিলা ছুরি, কামেলা ছুরি, বটি, দা, বিভিন্ন সাইজের কুড়াল, তারপরে রেত, ধার পাথর, এই যে সমস্ত জিনিস বিক্রি হয়। আমরা তো পাইকারিতে সেল দিতেছি বেশি, অনেকে 20টা 50টা মাল নেয় ওই যে বিভিন্ন সাইডে বেচার জন্য, সেটা আমাদের ভালো যাইতেছে। অন্য বছরের তুলনায় এবার মোটামুটি ভালো কাস্টমারই দেখা যাইতেছে অনেক আগের থেকে। আজকের থেকে মনে করেন বেচাকেনা শুরু,
কালকেও পারবো, পরশু দিনে 2 দিনে আরো বেচা কিনা আরো পারবো। এদিকে বাড়িতে পড়ে থাকা দা, বটি, ছুরি ধার করাতে কামারপাড়ায় এসেছেন অনেকেই, আবার কেউ বা কিনতে এসেছেন পশু জবাইয়ের সরঞ্জাম। কিনছি আপনার পাটি কিনছি, এরপরে আপনার পলিটিন, এরপরে আপনার দাও, ছুরি এগুলো কিনতেছি। সারা বছর তো আমাদের এগুলো কাজে লাগে না আর কি, কোরবানি ঈদ আসলে তখন কাজে লাগে, যে জন্য ধার করানোর জন্য নিয়ে আসছি আর কি। বটি আনছি, দাম আছে, ছুরি আছে, চাপাটি আছে, এগুলো নিয়ে আসছি। গরু কাটার জন্য যেগুলি দরকার মাল সাবানা, এগুলি কেনার জন্যই কারণ বাজারে আসা মূলত, কারণ ওই সময় তো কষাই পাওয়া যায়, নিজেরাই কষাই হতে হয়। এছাড়া ঈদ উপলক্ষে বিক্রি বেড়েছে পশু জবাইয়ের জন্য কাঠের গুঁড়ি ও চাটায়েরও। রোজিনা রোজি, বাংলাদেশ টেলিভিশন। একটি সড়কই যেন বদলে দিয়েছে কয়েক অঞ্চলের দৃশ্যপট। ভাঙাচোরা সরু পথ বদলে এখন হয়েছে পিচ পাথরে মোড়ানো প্রশস্ত সড়ক। শত কোটি টাকার এই সড়ক পেয়ে খুশি স্থানীয়রা। নওগাঁ প্রতিনিধি সাজিদুর রহমান সাজুর পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সীমা শারমিন। দুর্ঘটনায় কত প্রাণ গেছে এই সড়কে, কত পরিবার হয়েছে নিঃস্ব, তার সঠিক হিসেব না থাকলেও অন্তত 30 বছর দুঃসহ ভোগান্তিতে কেটেছে উত্তরাঞ্চলের মানুষের। এখন পরিস্থিতি বদলে ঝকঝকে সড়ক হয়ে গন্তব্যে ছুটে যান যাতায়াতকারীরা। উৎপাদিত কৃষি পণ্য চলে যায় গ্রাম থেকে শহরে। চিকিৎসা কিংবা শিক্ষাক্ষেত্রেও এসেছে আমূল পরিবর্তন। বিপরীত পাশ থেকে একটা গাড়ি, সামনে থেকে একটা গাড়ি গেলে অনেক সময় দুর্ঘটনা হয়ে যেত, মাঝে মধ্যে অ্যাক্সিডেন্ট হতো। আমার তো অনেক কম আছে আগের থেকে, মানে হয়ই না, একদম কোনো যানবাহনের যানজট হয় না, আর হয় না, সব দিকে আপনার সুবিধা আছে। এই রাস্তাটা হওয়ার ফলে কৃষি পণ্য তড়িৎ গতিতে একেবারে নিরবচ্ছিন্নভাবে রাজশাহীর বিভাগীয় শহরে পরিবহন করা সম্ভব। 18 ফিট সড়কটিকে চওড়া করা হয়েছে 34 ফিটে। গুরুত্বপূর্ণ আঞ্চলিক মহাসড়ক সমূহ যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ রাজশাহী জোন প্রকল্পের আওতায় 51 কিলোমিটার সড়কে সরকারের ব্যয় হয়েছে প্রায় 290 কোটি টাকা। এটা টোটাল দৈর্ঘ্য হচ্ছে 51 কিলোমিটার, যেমন টোটাল ব্যয় হচ্ছে 290 কোটি টাকা। এখন রাস্তার কাজ আমাদের সম্পূর্ণ শেষ হয়ে গেছে এবং নওগাঁ থেকে রাজশাহী অনেক অল্প সময়ে আমরা রাজশাহী বিভাগীয় সড়কে যোগাযোগ করতে পারতেছি। এখন এই সড়ক জুড়ে চলছে ইন্টারসেকশন উন্নয়ন কাজ। প্রতিটি মোড়ে যানজট নিরসনে বিশেষ ব্যবস্থাপনা রেখে সৌন্দর্য বর্ধন করা হচ্ছে। আন্ডারপাস রোড হতে মোটামুটি 5 কোটি টাকার মতো ব্যয় এক্সটেন্ডেড এবং গোল চত্বর সহ মহানেত্রী দেশ চত্বর শেখ হাসিনার পক্ষ থেকে ইতিমধ্যেই ফলক উন্মোচন হলো। বহুল প্রত্যাশিত এই সড়ক ঘিরে বাণিজ্যিক বিপ্লবের সম্ভাবনা দেখছেন এই অঞ্চলের মানুষ। সীমা শারমিন, বাংলাদেশ টেলিভিশন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফর দুদেশের সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। আজ রাজধানীতে ভোরের কাগজ সম্মেলন কক্ষে বাংলাদেশ ভারতের নতুন সরকার সম্ভাবনা ও চ্যালেঞ্জ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্তের সঞ্চালনায় বৈঠকে সাবেক পররাষ্ট্র সচিব শমসের মবিন চৌধুরী, কূটনৈতিক মুন্সি ফয়েজ আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক শাহবানাম খান সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হন প্রেস ক্লাব অব ইন্ডিয়ার সভাপতি গৌতম লাহিড়ী। বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবর্তন, তিস্তার পানি বন্টন সহ পারস্পরিক সহযোগিতার পাশাপাশি দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বন্ধুত্বের সম্পর্ক আরও দৃঢ় করার আহ্বান জানান বক্তারা। টাঙ্গাইলে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত রাত 2:30টার দিকে টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়কের বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ গেটের সামনে প্রাইভেট কার ও গরুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 3 জন নিহত হয়। এদিকে আজ সকালে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরে দ্রুতগতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের উপরে উঠে গেলে মোটরসাইকেল চালক নিহত হয়। পঞ্চগড়ের কৃষকেরা বিস্তীর্ণ এলাকা জুড়ে বাণিজ্যিকভাবে মরিচ চাষ করেছেন। গত বছরের তুলনায় এবছর আরও বেড়েছে এর আবাদ। চলতি মৌসুমে মরিচের আশাতীত ফলন এবং দাম ভালো পাওয়ায় খুশি কৃষকেরা। পঞ্চগড় জেলা প্রতিনিধি মোহাম্মদ আমির খসরু লাবলুর পাঠানো তথ্য ও চিত্রে খালেদ মাসুদের ডেস্ক রিপোর্ট। পঞ্চগড় জেলার বিস্তীর্ণ এলাকার চাষিরা চাষ করছেন বিভিন্ন জাতের মরিচ। গত মৌসুমের তুলনায় এ মৌসুমে ব্যাপক বৃদ্ধি পেয়েছে মরিচের চাষ। বাজার মূল্য ও চাহিদার বিবেচনায় চাষিরা এগিয়ে এসেছে মরিচ চাষে। তারা নিজেদের প্রয়োজনে মরিচ চাষ করে থাকলেও এখন অনেক কৃষক বাণিজ্যিক ভিত্তিতে চাষ করছেন মরিচ।
অল্প জমিতে অধিক মুনাফা পাওয়ায় মরিচ উৎপাদনে নতুন আগ্রহ সৃষ্টি হয়েছে। বর্তমান বাজারে প্রতিমণ শুকনো মরিচ 12 থেকে 13,000 টাকা দরে বিক্রি হচ্ছে। এতে কৃষকেরা বিঘা প্রতি আয় করেন প্রায় 1,05,000 টাকা, আর বিঘা প্রতি খরচ হয় 20 থেকে 25,000 টাকা। গতবারের থেকে এবার অনেক ভালো, আমারটা অনেক ভালো। রকমের মরিচ পেয়েছি তো, এই জন্য আর কি মরিচটা খুব ভালো। দাম মোটামুটি ভালো আছে, পোষাবে এবং কৃষক একটু আনন্দ পায়, এই মরিচের টাকা পায়, লাভবান হয়। এই ব্যবসায়ীরা জানান পঞ্চগড়ের উৎপাদিত মরিচের বিশেষ চাহিদা থাকায় এখানকার কাঁচা ও শুকনো মরিচ কিনে পাঠানো হচ্ছে দেশের বিভিন্ন স্থানে। আমরা নাটোরে, বগুড়ায়, কুষ্টিয়া, জয়পুর, পাঁচবিবি, হিলি বিভিন্ন জায়গায় আমরা মরিচ দিই। আমি বগুড়া থেকে এসেছি, 2 গাড়ি কারেন্ট মরিচ কিনলাম, সামনেতে বিক্রি করবো আর কি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা জানান এই মৌসুমে জেলায় 8,600 হেক্টর জমিতে মরিচ চাষ করা হয়েছে, ফলনও হয়েছে ভালো। ফলে জেলায় 22,775 মেট্রিক টন মরিচ উৎপাদন হবে বলে আশা করছেন কৃষি বিভাগ। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে চাষিদেরকে বিভিন্ন ধরনের সহযোগিতা করে আসছি, বিশেষ করে কারিগরি, তার জন্য আমরা প্রশিক্ষণ দিচ্ছি। আগামীতে আমরা আরও বড় ধরনের উদ্যোগ নিব যাতে চাষিরা খুব সহজেই এই মরিচ শুকাতে পারেন এবং ন্যায্য মূল্য পান। লাভজনক মরিচ চাষ পঞ্চগড়ের কৃষকদের এনে দিয়েছে সাফল্য। অর্থকরী ফসল হিসেবে মরিচ চাষে কৃষকেরা লাভবান হওয়ায় এর চাষ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। খালেদ মাসুদ, ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ টেলিভিশন। দুপুরের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। হজের মূল আনুষ্ঠানিকতা শুরু, মক্কা থেকে মিনায় পৌঁছেছেন হাজিরা। প্রিয়জনের সঙ্গে উদযাপন করতে বাড়ি ফিরছেন রাজধানীবাসী। ট্রেন ও বাস টার্মিনালগুলোতে ঘরমুখো মানুষের ঢল। রাজধানীতে জমে উঠেছে কোরবানির পশুর হাট, ক্রেতা বিক্রেতার উপস্থিতিতে সরগরম পশু হাটগুলো। ঈদ যাত্রায় সড়কে গাড়ির চাপ থাকলেও যানজট নেই বললেন ওবায়দুল কাদের। গাজার রাফা শহরে হেলিকপ্টার, গানশি, ড্রোন ও যুদ্ধ বিমান থেকে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এবং কিংসটাউনে টি-20 বিশ্বকাপে নেদারল্যান্ডসকে 25 রানে হারিয়ে সুপার 8-এর পথে অনেকটাই এগিয়ে গেল বাংলাদেশ। দুপুরের সংবাদ শেষ হলো। খোদা হাফেজ।